হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের রেওয়া মিল নিয়ে আলোচনা করব। আজকে আমরা শিখবো যে রেওয়া মিলের কিছু টেকনিক। খুব সহজেই তোমরা রেওয়া মিলের কিছু টেকনিক ব্যবহার করে কিভাবে রেওয়া মিলটা কমপ্লিট করতে পারো। তো বন্ধুরা দেখো, রেওয়া মিলে আমরা জানি দুইটা পার্ট থাকে, এটা হলো ডেবিট, এটা হলো ক্রেডিট। দুটো হিসাব থাকে, ডেবিট এবং ক্রেডিট। তো ফার্স্টে আমরা দেখি যে সকল এন্ট্রি রেওয়া মিলের ক্রেডিট দিকে বসাতে হয় তাহলে দেখো, যে সকল এন্ট্রি মিলের ক্রেডিট দিকে বসাতে হয়, এই সকল এন্ট্রি গুলা বোঝার জন্য সর্বপ্রথম আমাকে একটা সূত্র মনে রাখতে হবে। দেখো এখানে একটা সূত্র দেওয়া আছে, আদম। কি দেওয়া আছে? আদম ক্রেডিট। আদম মানে হলো আয়, সরে মানে কি? আয়। দ মানে হলো দায়, এবং ম মানে হলো মালিকানা সত্ত্ব। ম মানে কি? মালিকানা সত্ত্ব। এই কথাটা তোমরা মনে রাখবা যে আদম আদম হলো ক্রেডিট পাশে বসে, আয় দায় মালিকানা সত্ত্ব যে এন্ট্রি গুলো আছে সবসময় ক্রেডিট পাশে বসবে। ভালোভাবে খেয়াল করো। আদম আদম আয় দায় মালিকানা সত্ত্ব। আয় দায় মালিকানা সত্ত্বের যে সকল এন্ট্রি গুলো আছে, সকল এন্ট্রি গুলো তোমাদের ক্রেডিট পাশে বসবে। এখন দেখো, সকল আয় সমূহ আ সকল আয় সমূহ ক্রেডিট দিকে যাবে। সকল দায় মানে দ সকল দায় সমূহ ক্রেডিট পাশে যাবে, এবং সকল প্রাপ্তি ও প্রাপ্ত সমূহ, সকল প্রাপ্তি, যত প্রাপ্তি বা প্রাপ্ত আছে সবগুলো তোমার ক্রেডিট পাশে বসাতে হবে। এছাড়া সকল সঞ্চিতি, শুধু পাওনাদারের বাট্টা সঞ্চিতি ছাড়া যত সঞ্চিতি আছে, শুধু পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিট দিকে বসে, শুধু পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিট দিকে বসে। এছাড়া তোমাদের যত প্রকার সঞ্চিতি আছে সকল সঞ্চিতি ক্রেডিট দিকে বসে। এবার সকল অগ্রিম আয় সমূহ, যদি তুমি অগ্রিম আয় করে থাকো, অগ্রিম আয় তোমার জন্য দায়, এটা তোমার ক্রেডিট পাশে বসে। এবার সকল বকেয়া ব্যয় বা খরচ, যদি তোমার কোনো খরচ বকেয়া থাকে বা ব্যয় যদি বকেয়া থাকে, এটা তোমার জন্য দায়, এটা তোমার ক্রেডিট পাশে বসে। সকল মূলধন, সকল মূলধন মালিকানা সত্ত্বের ভিতরে পড়ে, এটা তোমার জন্য ক্রেডিট পাশে বসবে। সকল প্রদেয় সমূহ, যদি তুমি কাউকে কিছু দাও, প্রদেয় সমূহ, এটাও তোমার ক্রেডিট পাশে বসবে। তো বন্ধুরা দেখো, তোমাদের এখানে সূত্র দেওয়া আছে আদম আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট পাশে বসে। আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট পাশে বসে। সকল আয় সমূহ, সকল দায় সমূহ, সকল প্রাপ্তি বা প্রাপ্ত সমূহ, সকল সঞ্চিতি, শুধুমাত্র পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিট পাশে বসে। এছাড়া যত প্রকার সঞ্চিতি তুমি পাবা, সকল প্রকার সঞ্চিতি তোমার ক্রেডিট পাশে বসবে। এবার সকল অগ্রিম আয় সমূহ, যত প্রকার অগ্রিম আয় আছে, এটা তোমার ক্রেডিট পাশে বসবে। এবং সকল বকেয়া ব্যয় বা খরচ ক্রেডিট পাশে বসবে। সকল মূলধন ক্রেডিট পাশে বসবো। সকল প্রদেয় সমূহ, সকল প্রদেয় সমূহ তোমার ক্রেডিট পাশে বসে। এখন দেখো, প্রাপ্য মানে কি? প্রাপ্য মানে পাবো, এখনো পাইনি, এটা তোমার জন্য সম্পদ। প্রাপ্য মানে পাবো, এখনো কিন্তু পাইনি, এটা আমার জন্য সম্পদ। প্রাপ্তি মানে পেয়েছি, প্রাপ্তি মানে পেয়েছি, এটা আমার জন্য আয়। যখন আমি কোনো প্রাপ্তি লেখা থাকবো তখন এটা প্রাপ্তি, এটা আমার জন্য আয়। প্রদত্ত, প্রদত্ত মানে দিছি, প্রদত্ত মানে কি? দিছি, এটা তোমার জন্য ব্যয়। প্রদেয় মানে দিব, এখনো দেই নাই, এখনো দেই নাই, আমি কারো কাছে দায়বদ্ধ। প্রদেয় তবে দিব, এটা তোমার জন্য দায়। এই চারটা হিসাব ভালো করে তোমরা মনে রাখবা। দেখো, প্রাপ্য মানে পাবো, এটা সম্পদ। প্রাপ্য মানে পাবো, এটা সম্পদ। প্রাপ্তি মানে পেয়েছি, আয়। প্রাপ্তি মানে পেয়েছি, আয়। প্রদত্ত, প্রদত্ত মানে দিছি, ব্যয়। প্রদ মানে দিব, দায়। এই সকল এন্ট্রি গুলা মনে রাখবা। তার মানে আমরা দেখছি যে কোন কোন এন্ট্রি রেওয়া মিলের ক্রেডিট পাশে বসে। এখন দেখবো রেওয়া মিলের কোন কোন এন্ট্রি রেওয়া মিলের ডেবিট পাশে বসে। দেখো, ডেবিট পাশে বসার জন্য আমরা একটা সূত্র মনে রাখবো, যে সব, সব মনে রাখবা। এখানে সব লেখা আছে, তো আমরা এটা সবও মনে রাখবো। সতে সম্পদ, বতে ব্যয়, সতে সম্পদ বতে ব্যয়, এবং রসতে উত্তোলন। উত্তোলনও কিন্তু ডেবিট পাশে বসে, মালিকানা সত্ত্ব হলে এটা কিন্তু ডেবিট পাশে বসে। সকল সম্পদ, সকল সম্পদ সকল সম্পদ ডেবিট পাশে বসে। রেওয়া মিলের সকল সম্পদ ডেবিট পাশে বসে। সকল ব্যয় বা খরচ, সকল ব্যয় বা খরচ সকল ব্যয় বা খরচ রেওয়া মিলের ডেবিট পাশে বসে। সকল প্রাপ্য সমূহ, যত প্রকারের প্রাপ্য আছে সকল প্রাপ্য সমূহ তোমার জন্য সম্পদ, এটা রেওয়া মিলের ডেবিট পাশে বসে, এটা রেওয়া মিলের ডেবিট পাশে বসে। সকল প্রদত্ত সমূহ, সকল প্রদত্ত, প্রদত্ত মানে দিছি, প্রদত্ত মানে দিছি, এটা তোমার জন্য ব্যয়, এটা তোমার জন্য ব্যয়, এজন্য এটা রেওয়া মিলের ডেবিট পাশে বসে। সকল অগ্রিম খরচ বা ব্যয়, সকল অগ্রিম খরচ বা
ব্যয়। যখন তুমি কোনো খরচ অগ্রিম করবা তখন এটা তোমার জন্য সম্পদ, তোমার জন্য এটা সম্পদ। সকল বকেয়া আয়, সকল বকেয়া আয় তোমার জন্য সম্পদ। এটা রেয়ামিলের ডেবিট পাশে বসে। সকল প্রকার উত্তোলন, সকল প্রকার উত্তোলন রেয়ামিলের ডেবিট পাশে বসে। এই জন্য এটা আমরা বলি সব 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 শত সম্পদ বতে ব্যয় আর সৌতে উত্তোলন, মানে সব ডেবিট পাশে এবং আদম ক্রেডিট পাশে। এবার আমরা কিছু হিসাব দেখি। দেখো, অগ্রিম আয় এবং বকেয়া ব্যয়। অগ্রিম আয় এবং বকেয়া ব্যয় এটা হলো চলতি দায়। অগ্রিম আয় এবং বকেয়া ব্যয় হলো চলতি দায়। বকেয়া আয় অগ্রিম ব্যয় হলো চলতি সম্পদ। বকেয়া ব্যয় এবং অগ্রিম ব্যয় হলো চলতি সম্পদ। একটা জিনিস খেয়াল করো, অগ্রিমের অ, আয়ের আ, মানে দুটোটা অক্ষর কিন্তু সেম। যদি দুটো অক্ষর সেম থাকে এবং বকেয়ার ব এবং ব্যয়ের ব দুটো অক্ষর কিন্তু প্রথম অর্ডার এবং দ্বিতীয় অর্ডার কিন্তু প্রথম অক্ষরটা কিন্তু সেম, তখন এটা চলতি দায় হয়, তখন এটা চলতি দায় হয়। এবং প্রথম শব্দের লগে দ্বিতীয় শব্দের যদি অক্ষরে মিল না থাকে, দেখো বকেয়া আয় ব আর আ, আর অগ্রিম ব্যয় অ আর ব, তার মানে যদি মিল না থাকে তাহলে হলো চলতি সম্পদ। এগুলো হলো চলতি সম্পদ। এরকম টেকনিক করে কিন্তু তোমরা এগুলো মনে রাখতে পারো। তার মানে আমরা পাইছি অগ্রিম আয় এবং বকেয়া ব্যয় চলতি দায়। মনে রাখার সহজ টেকনিক, দুটোটা অর্ডার প্রথম অক্ষর সেম থাকবে এবং বকেয়া আয় এবং অগ্রিম ব্যয় চলতি সম্পদ, দুটোটা শব্দের প্রথম অক্ষর এবং প্রথম অক্ষরের মধ্যে কোনো মিল থাকবে না, বিপরীত থাকবো, তখন এটা হলো চলতি সম্পদ। বন্ধুরা, এখন আমরা দেখি যে সমন্বিত ক্রয় যদি রেওয়া মিলে থাকে, সমন্বিত ক্রয় যদি রেওয়া মিলে থাকে তাহলে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে আসবে না। মনে রাখবা, সমন্বিত ক্রয় যদি রেওয়া মিলে থাকে তাহলে প্রারম্ভিক মজুত পণ্য কখনোই রেওয়া মিলে আসে না, কিন্তু সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসবে। এছাড়াও নগদ তহবিল বাদে বাকি যত প্রকার তহবিল আছে, মনে রাখবা নগদ তহবিল বাদে বাকি যত প্রকার তহবিল আছে, যেমন ত্রাণ তহবিল, কল্যাণ তহবিল, ভবিষ্যৎ তহবিল, সব ক্রেডিট দিকে বসে, সবকিছু রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে। এখন সমন্বিত ক্রয় নামে ক নাম্বারে রেওয়া মিলে একটা প্রশ্ন আসে, অনেক বেশি বোর্ডে তোমরা পাবা সমন্বিত ক্রয়। তো যখন সমন্বিত ক্রয় তোমরা নির্বাচন করবা, সমন্বিত ক্রয় নির্বাচন করতে হলে তোমার প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে ক্রয় যোগ করতে হবে। তোমার যে প্রারম্ভিক মজুদ পণ্য আছে, এই প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে তোমার হলো ক্রয় যোগ করতে হবে। ক্রয় যোগ করার পর যদি ক্রয় ফেরত থাকে তাহলে ক্রয় ফেরত বিয়োগ করতে হবে। যদি ক্রয় ফেরত থাকে তাহলে ক্রয় ফেরত বিয়োগ করতে হইবে। এবং সমাপনী মজুদ পণ্য যখন তুমি এখান থেকে বিয়োগ করবা তখন তোমার সমন্বিত ক্রয় বের হবে। তো বন্ধুরা দেখো, যখন তুমি সমন্বিত ক্রয় বের করবা তখন প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয়, প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় বিয়োগ ক্রয় ফেরত, বিয়োগ ক্রয় ফেরত বিয়োগ সমাপনী মজুদ পণ্য, এটা যখন তুমি কমপ্লিট করবে তখন তোমার বের হবে সমন্বিত ক্রয়। মনে রাখবা, সব এন্ট্রি গুলা কিন্তু রেওয়া মিলে নাও থাকতে পারে। দেখা যায় প্রারম্ভিক মজুদ আছে, এর সাথে তোমার হলো ক্রয় দেওয়া আছে, ফেরত নাও থাকতে পারে, তখন ফেরতের কোনো এন্ট্রি আমার এখানে আসবে না। এগুলো ভালো করে খেয়াল রাখবা। দেখো, তার টাকা সবস্তু রেওয়া মিলে আসবে না। তার টাকা মানে প্রারম্ভিক যত টাকা আছে এটা কখনোই রেওয়া মিলে আসে না। এবং সবস্তু মানে সমাপনী যত বস্তু আছে তা কখনোই রেওয়া মিলে আসে না। যেমন প্রারম্ভিক নগদ তহবিল যেগুলা বছরের শুরুতেই হয়, 1/1 সাল, যেগুলো বছরের শুরুতে দেওয়া হয়, প্রারম্ভিক নগদ তহবিল, হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক জমাতিরিক্ত, প্রারম্ভিক প্রাপ্য হিসাব, প্রারম্ভিক প্রদ হিসাব, এগুলা কখনোই রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। এগুলো কখনোই রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। এছাড়াও সব বস্তু, সব বস্তু মানে হলো সমাপনী মজুদ পণ্য, 31/12 তারিখে দেওয়া থাকে, এটা হলো সমাপনী মজুদ পণ্য। এটা কখনোই এবং মজুদ পণ্য অবিকৃত পণ্যের মূল্য সমাপনী মণিহারি, সমাপনী মণিহারি কখনো রেওয়া মিলে আসে না। এইগুলো আমার মনে রাখতে হবে যে কোন কোন এন্ট্রি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক প্রাপ্য হিসাব, প্রারম্ভিক প্রদ হিসাব, এগুলো কখনোই রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। এছাড়াও সমাপনী মজুদ পণ্য যেটা 31/12 তারিখে নেওয়া হয় এবং সমাপনী মজুদ পণ্যের অবিকৃত পণ্যের মূল্য বা সমাপনী মণিহারি, এগুলো কখনো রেওয়া মিলে আসে না। সম্ভাব্য কোনো কিছু রেওয়া মিলে আসে না, যেমন সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য দায়, সম্ভাব্য আয়। মনে রাখবা, যদি সম্ভাব্য নামে কোনো এন্ট্রি দেওয়া থাকে যে সম্ভাব্য এত টাকা আয় করা হলো বা সম্ভাব্য দায়, সম্ভাব্যের কোনো এন্ট্রি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। এজন্য সম্ভাব্যের কোনো এন্ট্রি রেওয়া মিলে আসবে না।
তো বন্ধুরা আমরা আরো দেখি যে রেয়ামিল তৈরিতে বিভিন্ন যে বিষয় যে কোন কোন এন্টি রেয়ামিলে অন্তর্ভুক্ত হয়, কোন কোন এন্টি রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। সমাপনী, মজুত পণ্য ও মণিহারি প্রারম্ভিকটা রেয়ামিলে আসে, সমাপনীটা রেয়ামিলে আসে না। মজুত পণ্য ও মণিহারি প্রারম্ভিকটা রেয়ামিলে অন্তর্ভুক্ত হয়, সমাপনীটা রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। হাতে নগদ, নগদ তহবিল, ব্যাংক জমাতিরিক্ত। হাতে নগদ, নগদ তহবিল, ব্যাংক জমাতিরিক্ত সমাপনীটা রেয়ামিলে আসে। সমাপনীটা রেয়ামিলে আসে কিন্তু প্রারম্ভিকটা রেয়ামিলে আসে না। যেটা রেয়ামিলে আসবে না এটা কিন্তু ক্লোজ দেওয়া আছে, প্রারম্ভিকটা রেয়ামিলে আসে না। এছাড়াও সমন্বিত ক্রয় বিক্রিত পণ্যের ব্যয় থাকলে সমাপনী মজুত পণ্য আসবে, প্রারম্ভিক মজুত পণ্য আসবে না। এখানে একটা কথা আছে, যদি এন্ট্রির ভিতরে সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকে তখন সমাপনী মজুত পণ্য আসবে, কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য আসবে না। এছাড়াও ব্যবহৃত মণিহারি থাকলে সমাপনী মণিহারি আসবে, প্রারম্ভিক মণিহারি আসবে না। প্রদেয় হিসাব, প্রাপ্য হিসাব সমাপনী আসবে, প্রারম্ভিক রেয়ামিলে আসবে না। সমাপনী আসবে, প্রারম্ভিক রেয়ামিলে আসবে না। এছাড়াও রেয়ামিল তৈরিতে আরো কিছু বিভিন্ন বিষয় আছে, ভালোভাবে খেয়াল রাখবা। কমিশন, ভাড়া, বাট্টা, সুদ। কমিশন, ভাড়া, বাট্টা, সুদ, প্রাপ্তি প্রদান উল্লেখ না থাকলে, যেটা প্রাপ্তি না প্রদান থাকলে প্রদান ধরে ডেবিট করতে হবে। মনে রাখবা, কমিশন, ভাড়া, প্রাপ্তি, সুদ। যেমন কমিশন প্রাপ্তি বা কমিশন প্রদান এরকম যদি লেখা না থাকে, ভাড়া প্রাপ্তি, ভাড়া প্রদান এরকম যদি লেখা না থাকে, বাট্টা প্রাপ্তি, বাট্টা প্রদান এরকম যদি লেখা না থাকে, তাহলে এটা আমার প্রদান ধরতে হইব। কি ধরতে হইব? প্রদান ধরতে হইব। প্রদান ধইরা রেয়ামিলের ডেবিট পাশে অন্তর্ভুক্ত করতে হইব। যদি পাওনাদার বাট্টা সঞ্চিতি ও প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি বাদে সকল সঞ্চিতি ডেবিট পাশে, এই যেটা আমরা আগেও বলছি, দেনাদারের বিভিন্ন নাম থাকতে পারে। দেনাদারের বিভিন্ন নাম থাকতে পারে, মনে রাখবা। দেনাদারের কিন্তু অনেকগুলো নাম হয়, যেমন প্রাপ্য হিসাব হইতে পারে দেনাদার, তারপর হলো বুক ডেপস দেনাদার, পুস্তক ঋণ দেনাদার, বিক্রয় খতিয়ানের জের, পাওনা, এগুলো সব দেনাদারের বিভিন্ন নাম। নগদ তহবিল ও ব্যাংক জমা তহবিল বাদে সকল তহবিল ক্রেডিট দিকে যাবে, মনে রাখবা। নগদ তহবিল ও ব্যাংক জমা তহবিল বাদে সকল তহবিল রেয়ামিলের ক্রেডিট পাশে যায়, যেমন সঞ্চিত তহবিল। তারপর ক্রেডিট দিকে যদি অনিশ্চিত হিসাব আসে আর ক্রেডিট দিকে যদি মূলধন হিসাব না থাকে, মনে রাখবা কোন একটা অঙ্কে যদি ক্রেডিট দিকে অনিশ্চিত হিসাব আছে, ক্রেডিট দিকে যদি অনিশ্চিত হিসাব থাকে এবং ওই অঙ্কে যদি কোনো মূলধনের হিসাব না থাকে, তাহলে অনিশ্চিত হিসাব না লিখে মূলধন হিসাব লিখতে হবে। এটা ভালো করে খেয়াল করো। রেয়ামিলের ডেবিট বা ক্রেডিট পাস নাম আসলে কিন্তু আমরা অনিশ্চিত হিসাব লেখা বাকি টাকাটা তুইলা দিই। রেয়ামিলের ডেবিট বা ক্রেডিট পাশে যদি তোমার হিসাব না মিলে তখন কিন্তু আমরা অনিশ্চিত হিসাব লিখি, কিন্তু এই জায়গায় খেয়াল রাখতে হবে, যদি ক্রেডিট পাশে টাকা না মিলে, ক্রেডিট পাশে যদি টাকার পরিমাণ কম থাকে আর ওই অঙ্কে যদি মূলধন নামে কোনো এন্ট্রি না থাকে, মূলধন হিসাবে কোনো এন্ট্রি না থাকে, তখন ওখানে তোমার অনিশ্চিত হিসাব লেখা যাবে না। তোমরা অবশ্যই মূলধন হিসাব লিখবে। এখানে রেয়ামিলের কোন কোন দায় আসে না দেখো, আমরা আগে একবার বুঝেছি, এখানে একটা ডেট দিয়ে বোঝানো আছে। সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য রেয়ামিলে আসে না, যেটা 31/12 তারিখের যে এন্ট্রিগুলো থাকে সমাপনী মজুত পণ্য, এটা কখনোই রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য রেয়ামিলে অন্তর্ভুক্ত হয়, যেটা 1/1 সাল দেওয়া থাকে, এটা রেয়ামিলে অন্তর্ভুক্ত হয়। সমাপনী মণিহারি, সমাপনী মণিহারি কখনোই রেয়ামিলে আসে না, প্রারম্ভিক মণিহারি তোমার হলো রেয়ামিলে অন্তর্ভুক্ত হয়। প্রারম্ভিক প্রাপ্য হিসাব রেয়ামিলে আসে না এবং প্রারম্ভিক প্রাপ্য হিসাব রেয়ামিলে অন্তর্ভুক্ত, সমাপনীটা অন্তর্ভুক্ত হয়। এগুলো কিন্তু আগে আমরা একবার বলছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের রেয়ামিলের কিছু শর্টকাট টেকনিক। অবশ্যই তোমরা টেকনিক গুলো ফলো করবে অথবা খাতায় নোট করবে, তাহলে তোমাদের জন্য রেয়ামিল খুব ইজি হয়ে যাবে। তোমাদের প্রথম যে রেয়ামিল আছে খুব সহজ লাগবে। আর তোমরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও তোমরা সবার আগে পেতে পারো। এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।